সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ইউনূসের সেই রিসেট বাটন এখন কার্যকর করছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যার জন্য, যার মায়ের জন্য আমি কিডনি দিতে চাইলাম, যাকে কাটলাম, যার দল 30 বছরের মতো করলাম, সে আমাকে চিনে না, সে চিনে আন্দোলন সংগ্রাম 4 বছর পরে করেন, কারণ নির্বাচন তো আর 5 বছর আগে কোনোভাবেই সম্ভব না। কেমত হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে 5 বছরের জন্য। সুতরাং আপনাদের যদি পলিটিক্যাল, আপনারা একটা রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, প্রেশার ক্রিয়েট করবেন, সেটা ভালো। সেটা 4 বছর পরে ভারতকে আমরা কখনো ছাড়তে পারবো না। আমাদের প্রতিবেশী দেশ জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে। এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক সব জায়গায় আপনার যাওয়ার সুযোগ পায়। ও নুরু, এখন কেমন লাগছে গুরু? নিজের লুঙ্গির কাছা সামলাও, তারপর আলেমের পেয়েছে হামলাও। দেখো ইলিয়াস তোমার পেয়েছে, ভিডিও দেখবে জনগণের রিলসে। শুধু ঘুষ খাও জানা ভাবি সরকার, ও আলেমের সাথে করো দ্বন্দ্ব। তুমি শয়তানের দোস্ত, গায়ে হাজার নারীর গন্ধ। তুমি শয়তানের দোস্ত, গায়ে হাজার নারীর গন্ধ। আমির হামজার দাড়ি দেখে লাগছো তুমি পিছে। শয়তান তো আলেম শাহে না, কথা নয় তুমি সে। ইলিয়াসে দেখাইছে খাইছো তুমি কট, বড় গলা করে বলো জামাত রাবট। জেনে রেখো মেনে নিও সত্যের মৃত্যু নাই। সাংবাদিক ইলিয়াস ভাই তোমায় সালামও জানাই, ও ইলিয়াস ভাই হাজার সালামও জানাই। আরে দেখছেন ইউটিউবার, ফেসবুকার, এরা হচ্ছে দেশপ্রেমিক। দেশের বাইরে থেকে এরা আপনার দেশ স্বাধীন করে ফেলেছে। বিদেশে বসে থাকা ইউটিউবার, ফেসবুকার এরা হচ্ছে গিয়ে বাংলাদেশে পরিস্থিতি খোলা করার চেষ্টা করছে। এটা আপনি আরও 10 মাস আগে বলেন নাই কেন? তখন দিয়ে আমাদের কাছে হেল্প চাইতেন, বিভিন্ন প্রোগ্রামে ইয়ে দিতেন, লিঙ্কটিং দিতেন, তখনই বলতেন। তখন বললে বুঝতাম যে না, আসলে আমরা কোথায় দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, এই মাত্র পাওয়া সবথেকে বড় ব্রেকিং নিউজ। দর্শক শ্রোতা, আশা করি ভিডিওর শুরুতে আপনারা সেই ব্রেকিং নিউজের ছোট্ট ছোট্ট কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন। দর্শক দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। কিন্তু দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে এবং মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু বিষয় এবং গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এবং আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চলেছি। তো চলুন কথা বাড়াবো না, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন তাইলে একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনে আসি। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ইউনূসের সেই রিসেট বাটন এখন কার্যকর করছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। খুবই ইন্টারেস্টিং এবং খুশির খবর। দর্শক, তার আগে একটা বিষয় ক্লারিফাই করে নিই। তারেক রহমানের কার্যকর, স্বাধীন এবং যথাযথ বাংলাদেশপন্থী, বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির আমরা ভূয়সী প্রশংসা করছি, কারণ এটা আমাদের দায়িত্ব। এনকারেজ করতে হবে এবং সরকারকে সমর্থন করতে হবে। জনগণ সরকারের যে পাশে আছে এটা বোঝাতে হবে, যাতে এই পথে হাঁটতে পারে। এর মানে এই নয় যে বিএনপি ভুল করলে আমরা সেটা সমর্থন করি, বা এর মানে এই নয় যে আমরা বিএনপি করি এখন। না, উই আর নট বিএনপি, নেভার বিএনপি, উই আর এগেনস্ট বিএনপি। হ্যাঁ, জামাত ক্ষমতায় আসলে তখন জামাতের সমালোচনা করবো হয়তো, কারণ সমালোচনা করা, জনগণের পক্ষে কথা বলা, সরকারের ভুল ত্রুটি পর্যালোচনা করা, এটাই আমাদের কাজ। এই জন্য বিএনপির ভুল ত্রুটি সমালোচনা পর্যালোচনা এটা চলতে থাকবে, বরং আরো বাড়বে। একই সাথে পররাষ্ট্রনীতির মতো একটা স্পর্শকতার জায়গায় তারেক রহমান সরকার ভালো করছে, এখানে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা দায়িত্ব। এই জায়গায় যদি আমরা তারেক রহমানকে সফল হতে সহায়তা না করি, তাহলে পুরো জাতির জন্য দুর্ভাগ্য। এটাকে মনে করবেন না যে ভাই আবার বিএনপি দালাল টালাল হয়ে গেছে কিনা, বিএনপি সুযোগ সুবিধা দিয়ে ম্যানেজ করে ফেলেছে কিনা। না, নেভার, আমরা কখনো বিএনপি না। এবং ভোটের সময় তো আর আমরা নিরপেক্ষ বা সুশীল হতে পারি না। ভোটের সময় তো একটা পক্ষে ভোট দিতে হবে, এটা আমি স্পষ্ট বলে নিই, কোনো বিভ্রান্তি রাখতে চাই না। ভোটের প্রশ্ন আসলে আমি ধানের শীষে ভোট দেওয়ার পক্ষে না, বরং বিরুদ্ধে। ভোটের প্রশ্ন আসলে লাস্ট অ্যাপারেটাসের মতো যদি থাকে, তাহলে অবশ্যই দাঁড়িপাল্লার পক্ষে। এতে জামাতের হাজারো দুর্বলতা, হাজারো ডেভিয়েশন, ভুল ত্রুটি দেখলেও ইন কম্পেয়ার উইথ আদার্স, মাসলাহাতে মুরসালা বিবেচনায় আই এম অন দাঁড়িপাল্লা, আই এম অন বিহাফ অফ দাঁড়িপাল্লা। এটা ক্লারিফাই করি। এর মানে এই নয় যে আপনার দাঁড়িপাল্লার লোকজন উল্টোপাল্টা করলে কিছু বলবো না, গাজী নজরুলের কাণ্ড দেখেও চুপ থাকবো, আপনাদের এয়ানসুরি সিন্ডিকেটবাজি দেখেও চুপ থাকবো না। এর বিরুদ্ধে কথা বলবো অবশ্যই। আপনাদের অযোগ্যতাকে যোগ্যতা হিসাবে চালিয়ে দেবো, এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু ভোটটা কিন্তু দাঁড়িপাল্লায় দিব। অ্যাক্টিভিস্ট, বিশ্লেষক, তাদের কাজ এটাই, সিভিল সোসাইটির কাজ এটাই, আমরা এটাই চেষ্টা করছি। তবে হ্যাঁ, অ্যাক্টিভিস্ট অনেক ক্ষেত্রে একটা দলের পক্ষে সরাসরি থাকে, কিন্তু ওইভাবে একদম অন্ধ একটা দলের পক্ষে অ্যাক্টিভিজম, আমি অ্যাটলিস্ট ওই অ্যাক্টিভিস্ট না। আমি জনগণের পক্ষে অ্যাক্টিভিজম করি, বৃহত্তর স্বার্থের প্রতি অ্যাক্টিভিজম করি। তবে হ্যাঁ, ইসলামপন্থার পক্ষে অ্যাক্টিভিজম করি। আমি সরাসরি নিজেকে ইসলামপন্থী পরিচয় দিই। এই ক্ষেত্রে আমি সুশীল না, নিরপেক্ষ না, যে না ইসলামপন্থী ভার্সেস সেকুলার, আই এম ডেফিনেটলি ইসলামপন্থী। এই ক্ষেত্রে আমি নিরপেক্ষ নয়। তবে ইসলামপন্থা মানে যে জামাতের সব কাজ ক্লিন চিট দেয়া না, ইসলামপন্থা মানেই যে অনলি জামাত, তাও না।
জামাতের বাইরে ইসলামপন্থা আছে, জামাত না থাকলে ইসলামপন্থা থাকবে। তো দর্শক, প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকতে একটা কথা বলেছিলেন যে অতীতে ওগুলো ভুলে যেতে হবে, আমরা রিসেট বাটন ক্লিক করেছি, তার মানে সবকিছু নতুন ভাবে। কারণ এতে আবার আওয়ামী লীগ খুব মাইন্ড করেছে যে রিসেট বাটন মানে মুক্তিযুদ্ধ ভুলে যাও। না, রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ ভুলে যাওয়ার কথা কখনোই প্রফেসর ইউনূস বলেন নাই। অতীতের হানাহানি, অতীতের পন্দাবন্দির রাজনীতি, অতীতের বাইনারি পলিটিক্স, এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা জুলাই ভিত্তিক, জুলাই চেতনা ঐক্যবদ্ধ হয়ে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, এই কথা ইউনূস বলেছে। অবশ্য জুলাই তো 71-এর ধারাবাহিকতা বা 71 জুলাই, এটা কিছুতেই কন্ট্রাডিক্টরি না। আওয়ামী লীগ এই রিসেট বাটনের মাধ্যমে 71-কে ভুলিয়ে দেওয়ার ব্যাখ্যা করেছিল, কারণ আওয়ামী লীগের গায়ে আঘাত লেগেছিল। আসলে ওই রিসেট বাটনের নানান পার্সপেক্টিভ বা ডাইমেনশন আছে। একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশন হচ্ছে রিসেট বাটনের, প্রফেসর ইউনূসের রিসেট বাটনের বাংলাদেশের পররাষ্ট্রনীতি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ঢেলে সাজানো। আগের বাটন এগুলো সব বাদ, নতুন ভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটা ছিল রিসেট বাটনের একটা ডাইমেনশন। তার মধ্যে খাসাতান ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের পররাষ্ট্র নীতি নতুন ভাবে ঢেলে সাজানো, বাংলাদেশ ফার্স্ট, এই নীতিতে বাংলাদেশের পররাষ্ট্র নীতি অপারেট করা, এটা ছিল রিসেট বাটনের অন্যতম দিক। কিন্তু প্রফেসর ইউনূস ভালো ভালো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চেষ্টা নিয়ে ক্ষমতায় আসলেও প্রফেসর ইউনূস সফল হতে পারেননি, তাকে সফল হতে দেওয়া হয়নি। ইউনূস সরকার কিন্তু ব্যর্থ, ডেফিনেটলি ব্যর্থ। কিন্তু প্রফেসর ইউনূসের রিসেট বাটন আবার এখন কার্যকর করেছেন তারেক রহমান, এই জন্য তিনি ধন্যবাদ পেতে পারেন। বিশেষ করে দেখেন, বিবিসি বাংলা একটা চমৎকার রিপোর্ট করেছে। এই রিপোর্টটা দেখে আসলেই আমার কাছে স্পষ্ট মনে হয়েছে যে তারেক রহমান সেই রিসেট বাটন আবার নিয়ে এসেছেন, এবং আসলে রিসেট বাটন যে কার্যকর হচ্ছে, এটা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ধরন, ডিলিংস এর ধরন দেখে বুঝেন না যে সে আসলে রিসেট বাটন পুশ করা হয়ে গেছে, তো প্রেস করা হয়ে গেছে। দর্শক, দিল্লির সঙ্গে সম্পর্ক রিসেট চায় ঢাকা, বিবিসি বাংলা রিপোর্ট, রিসেট এর মানে এটা ইউনূসের রিসেট বাটন। এখন সেই রিসেট চায় ঢাকা, মানে অতীত ধুয়ে মুছে সাপ, রিসেট তো বোঝেন, রিসেট দিলে অতীতের সব কিছু মুছে যায়, নতুন ভাবে স্টার্ট হয়। যখন আপনার কোনো একটা প্রোগ্রাম, একটা ফোন, একটা উইন্ডোজ, এটা যখন পুরনো কেশি ফাইল বা নানান হাবিজুবি আছে না, এগুলোতে ভরে যায়, বাগ এগুলোতে ভরে যায়, তখন রিসেট দিয়ে একদম ফ্রেশ নতুন করে ফেলেন, সমস্যা সব সমাধান হয়ে যায়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রিসেট চায় ঢাকা, তারেক রহমান সরকার। হ্যাঁ, এই রিসেট, আমরা তো এই রিসেটেরই পক্ষে। এটি হচ্ছে জুলাই চেতনা, যে আমাদের স্টার্টিংটা জুলাই। আপনি 71 বেসে হ্যাঁ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছি আমরা, অতএব আমরা যা বলবো সেটা হবে, ওটা চলবে না, ওটা রিসেট। বাংলাদেশ ভারত, তুমি 71 কি করেছো ওটা ভুলে যাও, ওটা তোমার স্বার্থে করেছো। কেউ কারো স্বার্থ ছাড়া কারো পক্ষে দাঁড়ায় না। আমারও স্বার্থ ছিল, তোমারও স্বার্থ ছিল, দুইজনের স্বার্থ মিলে গিয়েছিল বলে আমি হেল্প নিয়েছিলাম, তুমি হেল্প করেছিলাম, শেষ, ওইটা ওখানেই শেষ। এখন তুমি একটা স্বাধীন দেশ, আমি একটা স্বাধীন দেশ, আমার সাথে আমি ফরেন পলিসি অপারেট করবো, তোমার দাদাগিরি আমি মানবো না। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটি ভয়ঙ্কর রাজনৈতিক জটিলতার মধ্যে পড়েছেন। এই রাজনৈতিক জটিলতা যে রাজনৈতিক বিপর্যয় তৈরি করবে, এটা শুধুমাত্র বিএনপিকে বা ব্যক্তিগতভাবে জিয়া পরিবারকে, সামগ্রিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবে তা নয়। এটা আমাদের এই এলাকার যে জিও পলিটিক্স, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে পুরো এলাকা, মায়ানমার, এই এলাকার যে জিও পলিটিক্স, এই জিও পলিটিক্সটিকে আগামীতে বিপর্যয়ের মুখে ফেলে দেবে। এখন রাজনীতির সমীকরণ যে জায়গাতে দাঁড়িয়ে আছে, এই সমীকরণের অব্যবহিত পরিণতিতে এ দেশটি কি হতে যাচ্ছে। এখানে তালেবান সরকারের মতো একটি দক্ষিণপন্থী সরকার ব্যবস্থা কায়েম হতে পারে, পাকিস্তানের মতো একটি মিলিটারি ডিক্টেটরশিপ আন্ডার দ্য কভার অফ ডেমোক্রেসি। পাকিস্তানে যেভাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদার সেনাবাহিনীর তাবেদার একটি সরকার, সরকারের তাবেদার একটি বিরোধী রাজনৈতিক গ্রুপ, যেভাবে পাকিস্তান চলছে। এর বাইরে আপনি চলে যেতে পারেন একেবারে অ্যাজ লাইক মিশরের মতো, সেখানে আব্দুল ফাত্তাহ সিসি যেভাবে মিশরটি চালাচ্ছেন ঠিক সেভাবে। যদি প্রেজেন্ট টেন্স বাদ দিয়ে আপনি অতীতে যান, তাহলে আপনি চিলিতে পিনোশে, ইন্দোনেশিয়াতে সুহার্তো, কিংবা জেনারেল নেউইন বা মং খা, তারা যেভাবে মায়ানমার চালিয়েছেন, ঠিক একই একটা পরিণতি আমাদের এই 18 কোটি মানুষের দেশে তৈরি হতে যাচ্ছে। বিষয়টা সংক্ষেপে বলার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। রাজনীতির সবচেয়ে বড় বিপদ নয়, যাকে বলা হয় ভূমিকম্প এবং সুনামি, হলো রাজনীতির শূন্যতা। প্রকৃতি সব কিছু সহ্য করে, কিন্তু কোনো অবস্থাতেই শূন্যতা পছন্দ করে না। বায়ুমণ্ডলে যদি শূন্যতা হয়, সেখানে ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী হয়,
সমুদ্র পৃষ্ঠে যদি শূন্যতা তৈরি হয়, মহাবিপর্যয় তৈরি হয়ে যায়। সমুদ্র পৃষ্ঠ বাদ দিয়ে যদি আপনি সমুদ্রের তলদেশে কোনো শূন্যতার তৈরি হয়, সঙ্গে সঙ্গে সেখানে ম্যারিয়ানা ট্রেঞ্চ এর মতো গভীর খাতের তৈরি হয়, আর সেই ট্রেঞ্চের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা অলিম্পাস তৈরি হয়ে যায়, এবং সেটা পার্মানেন্টলি এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে। যেমন ধরুন, আপনাকে বলা হয় যদি আকাশে যেভাবে ব্ল্যাক হোল তৈরি করে পার্মানেন্টলি, এই ব্ল্যাক হোল কখনো মরে না, সব মরে যায়, আকাশে সব কিছু মরে যায়, তারাও মরে যায়, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু কখনো ব্ল্যাক হোল কখনো মরে না। একইভাবে এই মহাবিশ্বের যেখানে এরকম ব্ল্যাক হোলের মতো প্রকৃতিতে ঘটনা ঘটে, সমুদ্রের নিচে যখন এই ঘটনাটা ঘটে, সেখানে বারমুদা ট্রায়াঙ্গেলের মতো একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়, যেটা কিয়ামত পর্যন্ত ভয়ঙ্কর আস হয়ে থাকে। আবার শূন্যতার কারণে মরুভূমি তৈরি হয়, শূন্যতার কারণে আমাজন জঙ্গল তৈরি হয়ে যায়। প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, সেই জায়গা পূর্ণ করে ভয়ঙ্কর কোনো একটা কিছু দ্বারা। আর এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি, এজন্য দিনের পর দিন, বছর পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দ ধরে এই পৃথিবী নিয়ে গবেষণা হচ্ছে। আর সেই গবেষণার প্রেক্ষিতে মানুষের যে আচার আচরণ, চালচলন, আমাদের জীবনে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ভূগোল আছে, এরকম হাজার রকম বিদ্যা আছে। আর সেই বিদ্যার মধ্যে পলিটিক্যাল সায়েন্স সবচাইতে গুরুত্বপূর্ণ বিদ্যা, যে বিদ্যা বাকি সব বিদ্যাকে নিয়ন্ত্রণ করে। যে সমাজে রাজনীতি ঠিক নেই, সে সমাজে অর্থনীতি ঠিক হয় না। যে সমাজে অর্থনীতি ঠিক নেই, রাজনীতি ঠিক নেই, সে সমাজে কখনো পরিবার, সমাজ, মেধার বিকাশ হয় না। রাজনৈতিক অস্থিরতার কারণে পৃথিবীর বহু পণ্ডিত এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে, সেই দেশে গিয়ে, যে দেশে ভালো সেই দেশে গিয়ে তারা সভ্যতা গড়ে তুলেছে। আমরা ঠিক সেরকম একটা শূন্যতার মধ্যে পড়েছি। আমাদের দেশে রাজনীতির পরিপূরক আওয়ামী লীগের পরিপূরক বিএনপি, বিএনপির পরিপূরক আওয়ামী লীগ, এই দুটো রাজনৈতিক দল যখন সক্রিয় থাকে, তখন সঙ্গে সঙ্গে আরও 20টি রাজনৈতিক যে কণ্ঠস্বর, সেগুলো বুলান্ত হয়ে যায়। এখন আওয়ামী লীগের জমানাতে প্রাণান্তভাবে চেষ্টা করা হয়েছে বিএনপিকে দুর্বল করার জন্য। এখন সেই দুর্বল বিএনপির হাতে যখন আমরা ক্ষমতা দিয়েছি, তখন সেই দুর্বলের যে অত্যাচার, সেটা কতটা ভয়ঙ্কর হয় সেটি বর্তমান জমানাতে আপনারা দেখতে পাচ্ছেন এবং আগামীতে দেখতে পাবেন। ফলে কি হলো, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, কোনো একটা জায়গাতে কোনো চেইন অফ কমান্ড নেই। আমাদের দেশে এখন সন্ত্রাসীরা মোছে তা দিচ্ছে, ধরার পরে নজিরবিহীনভাবে শীর্ষ সন্ত্রাসী যুব দলের নেতাকে, সরকারি দলের নেতাকে খুন করার পর মোছে তা দিচ্ছে। আর তামিল সিনেমার নায়কের মতো পুলিশের গলা কেটে ফেলা হবে, এইভাবে হুমকি দিচ্ছে। প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, ডাজ নট ম্যাটার, মন্ত্রী, এমপি, কোনো সমস্যা না। যেখানে শক্তিশালী লোক আছে, সেই শক্তিশালী লোক সরকারি কোনো পদ পদবীকে কেয়ার করছে না, তার গাল আর পিঠ একত্র করে দিচ্ছে। এখন প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হন, ডাজ নট ম্যাটার, কেউ আপনাকে সমীহ করছে না, যে যার মতো করে। এখন কৃষককে যে ভাষায় গালি দিচ্ছে, প্রধানমন্ত্রীকে একই ভাষায় গালি দিচ্ছে। একজন সম্মানিত মহিলাকে যে ভাষায় গালি দিচ্ছে, একজন খেটে খাওয়া কিংবা ধরুন কুলবধূ, পথবধূ অথবা আরও অনেক কিছু, তাদেরকে একই ভাষায় গালা দিচ্ছে, তৃতীয় লিঙ্গের লোকদেরকে গালিগালাজ করছে। এই যে জিনিসগুলো বিস্তার লাভ করছে জাস্ট লাইক করোনার মতো, সেটা রাজনীতির শূন্যতা থেকে। যখন কোনো একটা সমাজে, কোনো একটা রাষ্ট্রে, কোনো একটা সেক্টরে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, প্রতিযোগিতা না থাকে, তখন তার বিকাশ হয় না। এজন্য এই পৃথিবীতে বর্তমান জমানাতে কেবলমাত্র নিজেদেরকে প্রতিযোগিতার মধ্যে রাখার জন্য অনেক বড় বড় জায়ান্ট কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা নিজেদের প্রতিদ্বন্দ্বী তৈরি করে। জাস্ট একটা উদাহরণ দিই, চীনের একটা কোম্পানি আছে যারা সারা দুনিয়াতে পোর্ট, যে এই যে আমরা যে বন্দর পরিচালনা করি, বন্দরের যে ইকুইপমেন্টগুলো রয়েছে, সেই ইকুইপমেন্টগুলোর 90% তারা একা সাপ্লাই করে, এবং এই পৃথিবীতে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার মতো কোনো শক্তি নেই, একচেটিয়াভাবে তারা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। এই কোম্পানি সাম্প্রতিক সময়ে $20 বিলিয়ন, আবার আমি বলছি 20 বিলিয়ন, $20 বিলিয়ন তার একটা ফান্ড এই কোম্পানি তৈরি করেছে তাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে সাহায্য করার জন্য, যেন তারা মার্কেটে তাদের সাথে কম্পিটিশন করতে পারে। কারণ তারা জানে যে এরকমভাবে যখন একচেটিয়াভাবে কোনো ব্যবসা করা হয়, তখন সঙ্গে সঙ্গে সেই কোম্পানিটি বিলীন হয়ে যায়। অতীতে যে কোম্পানিগুলো, প্রতিষ্ঠানগুলো একচেটিয়াভাবে এরকম কাজ করেছে, সমস্ত প্রতিদ্বন্দ্বী শেষ করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তাদের পতন হয়ে গেছে। রাজনীতিতে এই জিনিসটা আরও প্রবল। রাজনীতিতে প্রথমত আপনাকে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকতে হবে, এটার একটা ইফেক্ট, যেটা এক মুহূর্তে বিএনপির কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। দ্বিতীয়ত হলো বিএনপির যে সকল সাজানো গোছানো অনুগত প্রতিদ্বন্দ্বী রয়েছে, সেই অনুগত প্রতিদ্বন্দ্বীর কারণে কি হচ্ছে, যারা তথাকথিত বিরোধী দল,
এই তথাকথিত বিরোধী দল এবং সরকারি দল তাদের উভয়ের যে কোয়ালিটি নষ্ট হচ্ছে, ইমেজ নষ্ট হচ্ছে, তাদের সামাজিক মান মর্যাদা নষ্ট হচ্ছে। আজ থেকে 1 বছর আগে জামাতের একজন নেতা বা বিএনপির একজন নেতা এই সমাজে যতটুকু তাদের অ্যাকসেপ্টেন্স ছিল, এখন বিএনপি এবং জামাতের যে কোনো নেতা বলেন বা এমপি মন্ত্রী বলেন, তাদের এই 1 বছর আগে তাদের যে ইমেজ ছিল দলের ভিতরে এবং দলের বাইরে, এটা এখন একেবারে শূন্যের কোঠায়। গত 1 বছরে আমরা ইন জেনারেল, সেটা শেখ হাসিনা বলেন, গোলাম মোল্লা রনি বলেন, এটা অন্য যে কোনো মন্দ লোক বলেন, আমাদের এই সমাজে প্রত্যেকটা মানুষই যে যার অবস্থান থেকে ইজ্জত হারিয়েছে, সম্মান হারিয়েছে, মর্যাদা হারিয়েছে। গেইন যদি কিছু করে থাকে সেটা হলো অসম্মানিত হওয়া এবং বেজ্জতি হওয়ার মতো যে ধরনের ন্যারেটিভ দরকার, গত 1 বছর ধরে সেই ন্যারেটিভগুলো অলমোস্ট মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পূজারী থেকে শুরু করে প্যাগোডার সেই যিনি অধিকর্তা রয়েছেন, সবার একই অবস্থা। এই জিনিসটা শুরু হয়েছে রাজনীতির এই ভারসাম্যহীনতা থেকে, রাজনীতির সেই যে মরণ ফাঁদ যেটা তৈরি হয়ে গেছে, ইমব্যালেন্স সিচুয়েশন তৈরি হয়ে গেছে, তার কারণে এই জায়গা থেকে বের হওয়ার জন্য আগামীতে একজন সমাজ সংস্কারক, একজন রাজনীতির সংস্কারক, একজন সুপারম্যান দরকার হবে। জাস্ট লাইক রবার্ট মুগাবে, জাস্ট লাইক নেলসন ম্যান্ডেলা। এদের মতো মানুষ না হলে কোনো অবস্থাতেই আমরা এখন যে রাজনীতির ফাঁদের মধ্যে পড়েছি, এই ফাঁদ থেকে বেরোতে পারবো না। এই ফাঁদটিতে বিএনপি জেনে হোক বুঝে হোক পা দিয়েছে, জনাব তারেক রহমান সাহেব জেনে হোক বুঝে হোক পা দিয়েছে, এবং একটার পর একটা যখন এখানে পা দিয়েছে, এইরকম পর্ব আসছে, সেই পর্বতে অটোমেটিক্যালি তারা একের পর এক ভুল করে যাচ্ছে। এখন এরকম একটা পর্যায়ে ওইরকম যদি একেবারে নিজের সব কিছু ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে কঠিন সিদ্ধান্ত, আমাকে মেরে ফেলুক, এরকম সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনো অবস্থা এখান থেকে বের হওয়া সম্ভব নয়। আর এই যে রাজনীতির যে বিপর্যয়, অনিবার্য পরিণতি, রাজনীতির যে শূন্যতা, সেই শূন্যতার কারণে অর্থনৈতিক শূন্যতা তৈরি হচ্ছে। অর্থনৈতিক শূন্যতার কারণে সামাজিক শান্তি শৃঙ্খলার যে ভারসাম্য, সেটা নষ্ট হচ্ছে। সামাজিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পারিবারিক ভারসাম্য নষ্ট হচ্ছে। পারিবারিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে অ্যাজ এ হিউম্যান, ইন্ডিভিজুয়াল হিউম্যান, একজন মানুষ হিসেবে আপনার যে ব্যক্তিগত বোধ এবং বুদ্ধি আছে, আত্মমর্যাদা আছে, আপনি যে আশরাফুল মাখলুকাত, এই বিশ্বাসটা মানুষ হারিয়ে ফেলছে। সে ধীরে ধীরে মনে করছে আমার আর ছাগলের মধ্যে, আমার আর পশুর মধ্যে, আমার আর মেরুদণ্ডহীন প্রাণীর মধ্যে, জীবিত মানুষ আর মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ যখন অভাবের মধ্যে পড়ছে, সে সব কিছু হারিয়ে ফেলছে। সাম্প্রতিক সময় যদি আপনি অপরাধগুলো দেখেন, যে মাত্রায় অপরাধ হচ্ছে, যে আকৃতিতে অপরাধ হচ্ছে, এ বাংলাদেশে কখনো হয়নি। প্রকাশ্য মালিবাগের শান্তিনগরের একটা মার্কেটে পুরোটা সিসিটিভি আছে। সেই মার্কেটে পুলিশের মানে সোর্স হতে পারে বা কোনো চক্র হতে পারে, হোয়াট এভার মেবি, সেখানে একজন পিতা তার কন্যাকে নিয়ে আসছে বাজার করার জন্য, মার্কেটিংয়ে, শপিংয়ে, যুবতী কন্যা। সেই কন্যার সামনে সেই বাবার পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হলো, জোরাজুরি করে, মার দিয়ে, কন্যা ধাক্কাধাক্কি করতেছে, তারপর সে জোর করে পকেটে ইয়াবা ঢুকিয়ে দেওয়া হলো। এই দৃশ্য শত শত মানুষ দেখলো। তারপর ওনার পকেটে ইয়াবা আছে, এই অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। সে অভিযোগ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল, যারাই কাজ করলো তারা সেখান থেকে চম্পট দিয়ে চলে গেল। এই সমাজ কি কল্পনা করা যায়? আপনি বসুন্ধরা মার্কেটে হাসছেন আপনার কন্যাকে নিয়ে, আপনার স্ত্রীকে নিয়ে, হঠাৎ করে একজন এসে আপনার হাত 2 হাত চেপে ধরলো, হাজার হাজার মানুষের সামনে, শত শত মানুষের সামনে, ক্যামেরার সামনে আপনার পকেটের মধ্যে সেই ইয়াবা ঢুকিয়ে দিল। এরপরে সেই ইয়াবা আবার পুলিশ এসে আপনাকে সার্চ করলো, আপনার পকেটে ইয়াবা পেয়ে গেল, আপনাকে গ্রেপ্তার করলো। আপনি বললেন যে ওই লোক দেখেন, সিসি ক্যামেরাতে দেখেন, হাজার হাজার মানুষ সাক্ষী আছে, ক্যামেরা সাক্ষী আছে, ও আমার পকেটে ঢুকিয়েছে, ওই লোক, দ্যাটস ম্যান। সেই লোক মুসকে মুসকে হাসছে সিনেমার মতো, আর পুলিশ আপনাকে ধরে নিয়ে যাচ্ছে। আর আমরা কোটি কোটি মানুষ এই দৃশ্য দেখছি আর হাপ ইত্যাস করছি, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাড়া পাচ্ছি না। এরকম অসংখ্য ঘটনা, একটি দুটো নয়। এই ঘটনা সেক্সের ক্ষেত্রে ঘটছে, এই ঘটনা দাম্পত্যে ঘটছে, পরকীয়ার ক্ষেত্রে ঘটছে, এই ঘটনা নামাজ কালামের ক্ষেত্রে ঘটছে, মসজিদে ঘটছে, মন্দিরে ঘটছে, সব জায়গাতেই ঘটনা ঘটছে। মাদ্রাসায় ঘটছে, স্কুলে ঘটছে, কলেজে ঘটছে। অপরাধের ধরন এবং প্রকৃতি যা কখনো অতীতে বাংলাদেশে হয়নি। আর সব কিছুর মূলে রয়েছে এই রাজনৈতিক শূন্যতা, এবং সেই শূন্যতার দায় এখন বিএনপির ঘাড়ের উপর পড়েছে। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।